ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের ক্লাসে ডাব্লিউবিপি কনস্টেবল 2016 প্রশ্নপত্রটি আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আজকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো 2016-তে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় এসেছিল। আমরা প্রত্যেকটা প্রশ্নই আলোচনা করব। জিকেতে যতগুলো প্রশ্ন এসেছিল, তো প্রথমেই দেখো যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দিল্লির সুলতানের সিংহাসনে বসেন একমাত্র নারী শাসক, মানে কি দিল্লি সালতানাতের প্রথম এবং অন্তিম মহিলা শাসক কে ছিলেন? জাহানারা, মমতাজ মহল, নূরজাহান নাকি রাজিয়া সুলতানা? যারা এতদিন ধরে আমার ক্লাসগুলো করছো তারা জানো উত্তরটা হচ্ছে রাজিয়া সুলতানা। এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং প্রত্যেকদিন আলোচনা করেছি। প্রথমত দেখো, ভারতে যে মুসলিম অ্যাটাক হয় সেটা সম্বন্ধে একটু দেখে নাও। এটা একদিনও আলোচনা করা হয়নি, ঠিক আছে, সেটা একটু দেখে নাও। তো প্রথমেই যে মুসলিম অ্যাটাক হয় তার মধ্যে প্রথম করেছিল কে? মোহাম্মদ কাসিম প্রথম অ্যাটাক করেছিল, মোহাম্মদ কাসিম। ঠিক আছে, তারপর কে করেছিল? গজনবী। তারপর করেছিল মোহাম্মদ গৌরী। মোহাম্মদ গৌরী, অনেকে গুরি, অনেকে ঘুরি, যে যেখানে যেমন পারে লিখে। ঠিক আছে, তারপর করেছিল বাবর। তো দেখো, এই যে মোহাম্মদ কাসিম, এর ভারতে আক্রমণ করার উদ্দেশ্য কি ছিল? লুটপাট। গজনবীর লুটপাট এবং মোহাম্মদ গৌরীর লুটপাট। বাবরেরও বাসস্থান। এই কিন্তু লুটপাট করতে আসেনি ভারতকে, ঠিক আছে, ভারতে থাকতে এসেছিল। তো দেখো, মোহাম্মদ গৌরী মোহাম্মদ গৌরী যখন ভারত আক্রমণ করে, পরবর্তী ক্ষেত্রে তারা ভারতকে দখল করতে সফল হয় এবং 1206 থেকে 1290 পর্যন্ত মোহাম্মদ গৌরীর যে বংশধর তারা শাসন করে এবং তার নাম রাখা হয় গুলাম বংশ। কেন গুলাম বংশ নাম রাখা হয় দেখো, তো মোহাম্মদ গৌরীর অনেকজন দাস ছিল, তার মধ্যে একজন হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কি করেছিল? তিনি দাস হলেও কিন্তু একজন ভালো যোদ্ধা ছিলেন এবং তাই কুতুবুদ্দিন আইবককে দেখে মোহাম্মদ ঘুরির কন্যা তার প্রেমে পড়ে যায় এবং তাদের বিবাহ হয়। সেই কারণেই কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির পরবর্তী ক্ষেত্রে জায়গাটা নেয় এবং কি হয়, গুলাম বংশের স্থাপনা হয়। তাহলে গুলাম বংশের সংস্থাপক কে? কুতুবুদ্দিন আইবক। সংস্থাপক হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। এবং এই গুলাম বংশেরই কইরে বাবা 3 নাম্বার শাসক ছিল কে? ইলতুৎমিশ। ঠিক আছে, এই ইলতুৎমিশকে বলা হয় গুলামের গুলাম। কারণ কি? ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবকের গুলাম ছিল, আর কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ গুরির বা মোহাম্মদ গৌরী বা মোহাম্মদ ঘুরি, যেখানে যেমন দেখতে পাবে, তার গুলাম ছিল। ঠিক আছে, তো এ হচ্ছে ব্যাপার। তো ইলতুৎমিশ তার যে শাসনকাল সেটা হচ্ছে 1211 থেকে 1236। 1211 থেকে 1236 পর্যন্ত তিনি শাসন কার্য চালিয়েছিলেন এবং তিনি একটি বংশের স্থাপনা করেন, তার নাম হচ্ছে ইলবরি বংশ। ঠিক আছে, তো সেই ইলবরি বংশ এবং ইলতুৎমিশের কন্যা হচ্ছে কে? রাজিয়া সুলতানা। ঠিক আছে, এবং রাজিয়া সুলতানা হচ্ছে ইলতুৎমিশের কন্যা ও দিল্লি সালতানাতের প্রথম এবং অন্তিম মহিলা শাসিকা। ঠিক আছে, রাজিয়া সুলতানা তার জীবনকালে দুটো গুরুত্বপূর্ণ কাজ করে। একটা হচ্ছে লাহোরের গভর্নর, ঠিক আছে, লাহোরের গভর্নর ইয়াকুত খা, ইয়াকুত খায়ের বিদ্রোহকে আটকায়। আরেকটা হচ্ছে ভাটিন্ডা, পাঞ্জাবের
ভাটিন্ডার গভর্নর আলতুৎনিয়া, কি নাম, আলতুৎনিয়ার বিরুদ্ধে আন্দোলন করে বা যুদ্ধ করে এবং সেখানে রাজিয়া সুলতানা আলতুৎনিয়ার কাছে হেরে যায় এবং পরবর্তী ক্ষেত্রে রাজিয়া সুলতানা আলতুৎনিয়ার সাথে বিয়ে করে নেয়। ঠিক আছে, এ হচ্ছে রাজিয়া সুলতানার ইতিহাস। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ ছদ্মনামে লিখেছেন, পরশুরাম, বীরবল, বনফুল নাকি ভানুসিংহ। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি নামে লিখতেন, ভানুসিংহ নামে লিখতেন। ঠিক আছে, রবীন্দ্রনাথের যে ছদ্মনাম সেটা হচ্ছে ভানুসিংহ। তাছাড়া আন্না কালী পাকড়াসি, আন্না কালী পাকড়াসি, তিনি এই নামেও লিখেছেন। আরেকটা হচ্ছে রবি শশী নামেও লিখেছেন, রবি শশী এবং নিবারণ চক্রবর্তী। ঠিক আছে, তাহলে ভানুসিংহ, আন্না কালী পাকড়াসি, রবি শশী এবং নিবারণ চক্রবর্তী, এই নামে কে লিখতেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে পরশুরাম, পরশুরাম ছদ্মনামটি কার, রাজশেখর বসুর, রাজশেখর বসু। ঠিক আছে, বীরবল ছদ্মনামটি কার, বীরবল হচ্ছে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। আর বনফুল, বনফুল নামে কে লিখতেন, বলাইচাঁদ মুখার্জি, বলাইচাঁদ মুখার্জি। ঠিক আছে, দেখো এগুলো ছাড়াও আমাদের কিছু বেশ বাঙালি সাহিত্যিক ছিল যারা বিভিন্ন ছদ্মনামে লিখতেন, যেমন কালকুট, এই ছদ্মনামে কে লিখতেন, সমরেশ বসু, সমরেশ বসু। ঠিক আছে, তাছাড়া মৌমাছি, মৌমাছি থেকে লিখতেন বিমল ঘোষ, বিমল ঘোষ। আর কি রয়েছে, হুতুম পেঁচা, বিখ্যাত ছদ্মনাম হুতুম পেঁচা, কে লিখতেন, কালী প্রসন্ন সিংহ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যে হুতুম পেঁচা নামে কে লিখতেন, কালী প্রসন্ন সিংহ। তাছাড়া কাজী নজরুল ইসলাম, তিনি কি নামে লিখতেন, বেঙ্গাচি, বেঙ্গাচি নামে কি লিখতেন, কাজী নজরুল ইসলাম, তিনি কি নামে লিখতেন, বেঙ্গাচি। আচ্ছা, টিমোথি পেন পোয়েম, কি, টিমোথি পেন পোয়েম, এই নামে কে লিখতেন, মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত। ঠিক আছে, আরেকটা হচ্ছে অনিলা দেবী, অনিলা দেবী, এই নামে কে লিখতেন, শরৎচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, কে লিখতেন, অনিলা দেবী নামে তিনি লিখতেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তথ্য অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে পাস হয়, 1952, 1977, 2005 নাকি 2000। তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা 2005 সালে পাস হয় এবং এটাকে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 19-1 যুক্ত করে দেওয়া হয় এবং এটাকে আমাদের ফান্ডামেন্টাল রাইট করে দেওয়া হয়। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি, যে কোনো বিষয় নিয়ে জানার যে অধিকার, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ঠিক আছে, পরবর্তী দেখো আজকে প্রশ্ন, শের ই পাঞ্জাব নামে কে পরিচিত, ভগৎ সিং,
জয়প্রকাশ নারায়ণ, লালা লাজপত রায় নাকি রাজা রামমোহন লোহিয়া? তো শের ই পাঞ্জাব নামে পরিচিত হচ্ছে লালা লাজপত রায়। ঠিক আছে, তিনি শের ই পাঞ্জাব নামে পরিচিত। আচ্ছা, ভগৎ সিং তিনি কি নামে পরিচিত? ভগৎ সিং বলো। শহীদ এ আজম, শহীদ এ আজম। ঠিক আছে, এরপর দেখো কয়েকজন বিখ্যাত ফ্রিডম ফাইটার এবং তাদের উপাধি, যেমন একজন হচ্ছে সরোজিনী নাইডু, তিনি কি নামে পরিচিত? নাইটেঙ্গেল। ঠিক আছে, তারপর হচ্ছে দেশবন্ধু নামে কে পরিচিত? চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস কি নামে পরিচিত? দেশবন্ধু। ঠিক আছে, আর হচ্ছে তোমার মিকি মাউস নামে কে পরিচিত? গান্ধীজি। দেখো গান্ধীজিকে আমরা সকলে জানি বাপু, তারপর হচ্ছে জাতির জনক বলা হয় অনেক সময়। ঠিক আছে, তো গান্ধীজিকে আরো একটা উপাধি ছিল মিকি মাউস, এটাও কিন্তু একটু নোট করে রাখো। নেক্সট হচ্ছে তোমার হ্যাঁ বাবু কুনওয়ার সিং, এটাও কিন্তু মনে রাখো, কুনওয়ার সিং কি বলা হয়? হিরো অফ বিহার, 1857 যুদ্ধতে যুক্ত ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক তিনি কি নামে পরিচিত? লোকমান্য। ঠিক আছে, নেক্সট নিচের কোন গ্রন্থিটি মস্তিষ্কের খুব কাছে অবস্থিত? গ্রন্থি, পিটুটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি নাকি অগ্নাশয় গ্রন্থি? তো মস্তিষ্ক বা মাথার কাছে যে গ্রন্থিটি অবস্থিত সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো দেখো গ্ল্যান্ড বা গ্রন্থি, ঠিক আছে, গ্ল্যান্ড বা গ্রন্থি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে তোমার এক্সোক্রাইন। এন্ডোক্রাইন থেকে কি বেরোয় বা কি ক্ষরণ হয়? সেটা হচ্ছে হরমোন। ঠিক আছে, এবং এক্সোক্রাইন থেকে এনজাইম। ঠিক আছে, আর পিটুইটারি গ্রন্থি কি? এক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন নির্গত হয় বা ক্ষরণ হয় সেটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এরপর দেখো, এরপর হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, দেখবে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্লাস, এই মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, গ্লাস বলছি, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসকে কি বলা হয়? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, দেখো একটু ঠান্ডা লেগে আছে, তার জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম হতে পারে, একটু আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিও। তো বললাম কি পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থির থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয় যেটাকে বলা হচ্ছে অক্সিটোসিন। দেখো গ্রোথ হরমোন তো ক্ষরণ হয়ই, আরো একটা হচ্ছে অক্সিটোসিন। এই যে অক্সিটোসিন হরমোনটা ক্ষরণ হয় এটা বলা হচ্ছে লাভ হরমোন। ঠিক আছে, যখন তুমি তোমার প্রিয় মানুষের কাছে যাও তোমার শরীর থেকে অটোমেটিকলি অক্সিটোসিন ক্ষরণ হয় এবং তখন তোমার কি লাগে? ভালো লাগে, একটা আলাদা অনুভূতি হয়, যেটা মেন কারণ হচ্ছে কি অক্সিটোসিন।
তো ভালোবাসা, প্রেম, এগুলো সবই কিন্তু হরমোনের কাজ, ঠিক আছে। তো লাভ হরমোন কাকে বলা হয়? অক্সিটোসিনকে বলা হয়। এবং এই অক্সিটোসিন হরমোন লেবার পেন, বাচ্চা হওয়ার সময় যে পেন, তখনও কিন্তু অক্সিটোসিন হরমোনটা ক্ষরণ হয়। আরেকটা হরমোন এখান থেকে নির্গত হয়, যেটা বলা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন, এই প্রোল্যাকটিন হরমোনটা কি করে? মাতৃ দুগ্ধ প্রডিউস করে, ঠিক আছে। এটা হয়ে গেল পিটুইটারি গ্ল্যান্ড। এরপর রয়েছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। তার আগে দেখো একটা অন্য গ্রন্থি নিয়ে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ড। এটা আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের মাথাতে অবস্থিত, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে আমাদের তৃতীয় নয়ন বা থার্ড আই। কি বলা হয়? থার্ড। ভগবান শিবের যেমন থার্ড আই আছে, সে তৃতীয় নয়ন হচ্ছে পিনিয়াল কোডকে, সরি পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয়। এবং এই পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক অফ বডি, বায়োলজিক্যাল ক্লক অফ বডি, অফ হিউম্যান বডি। কেন বলা হয়? দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা যদি প্রত্যেক দিন রাত্রেবেলায় 10টার সময় ঘুমাও, যদি 7 দিন টানা 10টার সময় ঘুমাও, তো দেখবে 11 দিনের দিনে অটোমেটিকলি 10টার সময় তুমি ঘুমিয়ে যাচ্ছ। কি করে? কেন হয়? বা তোমার দুপুরবেলা যে সময় খাবার খাও, প্রত্যেক দিন সেই সময়ই কেন খিদেটা পায়? তো এইসবগুলো কন্ট্রোল করছে পিনিয়াল গ্রন্থি, যেটা আমাদের কপালে দুটো চোখের মাঝখানে অবস্থিত বলা হয়। কি করে, তুমি কি করছো প্রত্যেক দিন, সেই ডাটাটা কালেক্ট করে এবং তারপর সেটাকে একটা প্রত্যেক দিনের তোমার হ্যাবিট করে দেয়, সেটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করব। থাইরয়েড গ্রন্থি, এটার শেপ কি রকম? এটা এইচ এর মতো দেখতে, আমাদের গলায় থাকে। কোথায় থাকে? গলায় থাকে। এবং থাইরয়েড গ্রন্থি হচ্ছে তোমার সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। এই থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরণ হয়? থাইরক্সিন। কি হয়? থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়। যদি কোনো থাইরক্সিন হরমোন যদি কোনো কোনো কারণে ক্ষরণটা কম হয় শরীর থেকে, তখন বাচ্চাদের ক্ষেত্রে কি রোগ হয় এবং বড়দের ক্ষেত্রে কি রোগ হয়, সেটাও আমাদের জেনে রাখা দরকার। তো দেখো, বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা হয় তাকে বলা হচ্ছে ক্রিটিনিজো। কি বলা হয়? ক্রিটিনিজো। আর বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হচ্ছে মিক্সিডিমা, ঠিক আছে। এই কয়েকটা বিষয়। তাহলে কি রইল, কি বাকি রইল? অ্যাড্রিনাল গ্রন্থি। দেখো এখানে এখানেই করে দিচ্ছি অ্যাড্রিনাল। এটা কোথায় অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থিটা? এটা হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনিতে অবস্থিত, ঠিক আছে। কিডনির ছবিটাই ভুল হচ্ছে। কোথায় অবস্থিত? আমাদের কিডনিতে অবস্থিত। ঠিক আছে। এই কিডনির উপরে রয়েছে কি? অ্যাড্রিনাল গ্রন্থি। সিম বিচের মতো দেখতে আমাদের কিডনিটা। আর এখানে রয়েছে কি? অ্যাড্রিনাল গ্রন্থি। এবং সেখান থেকে কি ক্ষরণ হয়? অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। তো দেখো, এই যে জায়গাটা, এই যে বডিটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে মেডুলা। কি বলা হয়? মেডুলা বলা হয়, ঠিক আছে। মেডুলা থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, যেটা বলা হচ্ছে অ্যাড্রিনাল। আর এই যে বাইরের যে এরিয়াটা, এটাকে বলা হচ্ছে কর্টেক্স। এখান থেকে দু ধরনের হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। একটা হচ্ছে কর্টিসোল, একটা হচ্ছে কর্টিসোল, আর একটা হচ্ছে তোমার এলডেজ, এক মিনিট, এলডোস্টেরন, ঠিক আছে।
কর্টিসল কি করে, এটা হচ্ছে লাইফ সেভিং হরমোন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার এল্ডোস্টেরন, এটার থেকে এডিসন রোগ হয়, এটা একটু নোট করে রেখো, এডিসন রোগটা হয়। অ্যাড্রিনাল যে গ্রন্থির যে হরমোন, সেই হরমোন আমাদের কি কাজে লাগে, দেখবে আমরা যখন খুব ভয় পেয়ে যাই বা খুব রেগে যায়, তখন আমাদের শরীর থেকে যে হরমোনটা ক্ষরণ হয় সেটা হচ্ছে অ্যাড্রিনাল হরমোন, ঠিক আছে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি হয়ে গেল, পিটুইটারি, থাইরয়েড, পিনিয়াল কোড, হাইপোথ্যালামাস সব হয়েছে। এরপর হচ্ছে অগ্নাশয়। দেখো অগ্নাশয়ের বিষয়ে একটা জিনিস মনে রাখবে, এটা একটা মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। কারণটা কি, এখান থেকে হরমোন এবং এনজাইম দুটাই ক্ষরণ হয়। হরমোন কি, একটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে, একটা হচ্ছে ইনসুলিন যেটা তোমার বিটা সেল থেকে ক্ষরণ হয়, আর আলফা থেকে কি হয়, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন। আর কি ক্ষরণ হয়, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। এবং এনজাইম কি কি ক্ষরণ হয়, একটা হচ্ছে ট্রিপসিন, একটা হচ্ছে তোমার লাইপেজ, আর একটা হচ্ছে তোমার অ্যামাইলেজ। এক মিনিট, একটা হচ্ছে অ্যামাইলেজ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব কোন রাজ্যে, পপুলেশন ডেনসিটি। প্রথমত দেখো পপুলেশন ডেনসিটি কিভাবে কাউন্ট করা হয়, পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব কিভাবে কাউন্ট করে, কোনো একটা দেশের যে টোটাল পপুলেশন বা টোটাল যে জনসংখ্যা সেইটা বাই টোটাল এরিয়া, কত এরিয়া রয়েছে, ঠিক আছে। যদি আমরা বিহারের পপুলেশন ডেনসিটি বার করি, সেক্ষেত্রে বিহারের টোটাল জনসংখ্যা বাই বিহারের কতটা এরিয়া রয়েছে, জায়গা রয়েছে সেইটা, ঠিক আছে। তো সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব রয়েছে বিহারে, ঠিক আছে। বিহারের জনসংখ্যা ঘনত্ব কত, 1106 পার বর্গ কিমি স্কয়ার, মানে প্রতি 1 বর্গ কিলোমিটার এরিয়াতে, ঠিক আছে, কতজন রয়েছে, 1106 জন। সেকেন্ড পজিশনে কে রয়েছে, সেকেন্ড পজিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, 1028। থার্ড পজিশনে রয়েছে কেরালা, থার্ড হচ্ছে কেরালা, ঠিক আছে, 860। উত্তরপ্রদেশের হচ্ছে 829 এবং মহারাষ্ট্রের হচ্ছে 365, ঠিক আছে। এরপর দেখো সব থেকে কম, লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কোথায়, সেটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ কত, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, 17 জন, ঠিক আছে। নেক্সট, কঠিন থেকে সরাসরি গ্যাসে গ্যাসে পদার্থের অবস্থার পরিবর্তনকে ড্যাশ বলে, এটা পরমানন্দটা না কেটে দাও এবং এটা লেখো ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তো দেখো কঠিন থেকে সরাসরি গ্যাস, তো তোমাদেরকে আগেও একটা আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম, আজকে আবার করছি, একটু নোট করে নাও। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। কখন কাকে আমরা কি বলবো এটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো অ্যারোটা আমার লক্ষ্য করবে, আমি অ্যারোটা কোন দিকে দিচ্ছি বা তীর চিহ্নটা দিচ্ছি কোন দিকে। যদি কোনো একটা পদার্থ কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। কি বলা হয়, ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আবার যদি কোনো একটা পদার্থ কঠিন থেকে তরল হয়, কঠিন থেকে তরল, তখন তাকে কি বলা হচ্ছে গলন, তার মানে কি সেই বস্তুটা গলে গেল। আবার কোনো একটা বস্তু যদি গ্যাস থেকে তরল হয়ে যায়, ঠিক আছে,
গ্যাস থেকে তরল, তখন তাকে বলা হচ্ছে সংঘনন। ঠিক আছে, কি বলা হয়? সংঘনন। ঠিক আছে, সংঘনন। তাহলে এই তিনটা দেখতে পেলে। এরপর নেক্সট দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম? কঠিন থেকে গ্যাস হলো, ঠিক আছে। কঠিন থেকে গ্যাস হলো। এরপর কোনো একটা পদার্থ যদি গ্যাস থেকে কঠিনে হয় ডিরেক্টলি যদি গ্যাস থেকে কঠিন হয়ে যায়, তখন তাকে কি বলা হচ্ছে? নিক্ষেপণ। কি বলা হয়? নিক্ষেপণ বা ডিপোজিশন। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে কোনো একটা পদার্থ যদি তরল থেকে, এতক্ষণ গ্যাস থেকে তরল হচ্ছিল, তরল থেকে গ্যাসে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। যেমন জল ফুটালে যেটা হয় সেটা হচ্ছে বাষ্পীভবন। আবার কোনো একটা পদার্থ তরল থেকে যদি কঠিন হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? জমে যাচ্ছে, মানে হচ্ছে হিমনন বা ফ্রিজিং, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্রিজিং। ঠিক আছে, তো দেখো, কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে তরল সংঘনন, তরল থেকে কঠিন হিমনন, কঠিন থেকে তরল গলন, তরল থেকে গ্যাস বাষ্পীভবন, আর গ্যাস থেকে কঠিন হচ্ছে নিক্ষেপণ। এই সাইকেলটা মনে রেখো। তাহলে উত্তর কি? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? কোথায়? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, 2, 3, 4, 5 কটা রয়েছে? 3টা স্তর। কি কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে তোমার পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, জেলা পরিষদ। ঠিক আছে, এটা হচ্ছে 3টা স্তর। তো দেখো, এই যে পঞ্চায়েত, পঞ্চায়েতকে নিয়ে আমাদের সংবিধানে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। ডিপিএসপি আর্টিকেল নাম্বার 40, ভাগ নাম্বার 9 এবং 11 নাম্বার শিডিউল। তাহলে কোথায় কোথায়? 11 নাম্বার যে শিডিউল বা তফসিল রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে, প্লাস ভাগ নাম্বার 9 আলোচনা করা হয়েছে, এবং আর্টিকেল নাম্বার 40-এও কিন্তু গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই 11 নম্বর শিডিউল বা তফসিলটি 73তম 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। ভাগ 9 এর আর্টিকেল নাম্বার 243 কাকে নিয়ে যুক্ত? পঞ্চায়েত ব্যবস্থা। এবং আর্টিকেল নাম্বার 40 সেখানেও তোমার পঞ্চায়েতকে নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা গঠন করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল, তার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা সমিতি। বলবন্ত রায় মেহতা সমিতি। ঠিক আছে, বলবন্ত রায় মেহতা সমিতি। আচ্ছা, এইটা কি করেছিল? এরা 3টা স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙেছিল এবং বলেছিল যে রাজ্যের জনসংখ্যা 20 লাখের কম হবে সেখানে কিন্তু পঞ্চায়েত সমিতির গঠন করা হবে না। এটাও কিন্তু মনে রাখো, পঞ্চায়েত সমিতি গঠন হবে না। যে রাজ্যের জনসংখ্যা 20 লাখের কম হবে, 20 লাখের কম হলে সেখানে পঞ্চায়েত সমিতি গঠন করা হবে না। বোঝা গেছে? এরপর দেখো, এই যে পঞ্চায়েত ব্যবস্থা কবে প্রথম চালু হয়, এটা অনেকবার তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে 2 অক্টোবর 1957 রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, কি হয়? পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়। এরপর বলছে FIR এর পূর্ণ রূপ কি?
ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট নাকি ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট? তোমরা এই প্রশ্নের উত্তরটা দাও, ততক্ষণ আমি একটু জল পান করে নিই। দেখো FIR, গলাটা ধরে আছে না, ঠান্ডা লেগে গেছে। তো FIR এর সম্পূর্ণ নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে একটা হয় GD, যেটাকে বলা হচ্ছে জেনারেল ডায়েরি, ঠিক আছে। আচ্ছা, দেখবে অনেক সময় কি হয়, তুমি খুব একটা এমার্জেন্সি কেসে FIR করতে গেছো থানায়, কিন্তু তোমার FIR নিচ্ছে না, তখন তুমি কি করতে পারো সেটা নিয়ে আজকে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। তার আগে দেখো, পুলিশের খাতায় যে ধারাগুলো লেখা থাকে সেটা হচ্ছে IPC, আগে নাম ছিল, বর্তমানে এটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার একটা ধারা আছে, সেটা হচ্ছে 166A, যেটা তোমাকে অধিকার দিচ্ছে, যদি কেউ, কোনো পুলিশ তোমার FIR না লিখে, তুমি সেক্ষেত্রে ধরো তোমার যদি থানা কাশীপুর হয়, কাশীপুরে তোমার লিখলো না, তখন তুমি পাশের কোনো থানাতে গিয়ে বা একদম SPর কাছে গিয়েও কিন্তু একটা লিখিতভাবে অভিযোগ করতে পারো যে অমুক পুলিশ অফিসার বা অমুক থানাতে আমার FIR লিখেনি। সেক্ষেত্রে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে যে IPC বা ভারতীয় ন্যায় সংহিতার ধারাটা লাগানো হবে, সেটা হচ্ছে 166A, ঠিক আছে। নেক্সট, কম্পিউটার সফটওয়্যারের পরিভাষায় PDF মানে কি? PDF মানে কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফর্ম, প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট নাকি প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট? কম্পিউটার সফটওয়্যারের ভাষায় PDF মানে হচ্ছে তোমার কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন, শীতকালীন, বর্ষাকালীন নাকি বাজেট? তো দেখো, গ্রীষ্মকালীন বলে কোনো মানে কোনো সেশন বা অধিবেশন সংসদে নেই, টোটাল 3টা অধিবেশন হয়, ঠিক আছে। প্রথমত হচ্ছে বাজেট, বছরের শুরুতে বাজেট, তারপর হয় বর্ষাকালীন, আরেকটা হচ্ছে তারপরে শীতকালীন, ঠিক আছে। তো দেখো, এই যে বাজেট অধিবেশন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি থেকে মে, এই সময় হয়। বর্ষাকালীনটা হয় তোমার জুলাই আগস্ট, জুন জুলাই, জুলাই আগস্টে হয়। আর শীতকালীনটা হয় তোমার নভেম্বর ডিসেম্বর, এই 2 মাস ধরে, ঠিক আছে। এবং একটা জিনিস এখানে শুধু মনে রাখবে যে প্রত্যেকটা অধিবেশনের মাঝে ম্যাক্সিমাম কত দিনের গ্যাপ হতে পারে? 6 মাস। প্রতিটা অধিবেশনের মাঝে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ হতে পারে, তার বেশি গ্যাপ কিন্তু হওয়া চলবে না বা হওয়া উচিত নয়, মানে হতে দেবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে নিম্নলিখিত 4টি জেলাকে সাজান। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম। তো দেখো এদিকে ম্যাপ, এখানে রয়েছে বীরভূম, এখানে রয়েছে বাঁকুড়া, কি বলেছে, উত্তর দক্ষিণে মানে উপর থেকে নিচে, ঠিক আছে, এরম ভাবে। দেখো, বর্ধমান হচ্ছে সব থেকে উপরে নেই, ও সব থেকে উপরে কে রয়েছে? বীরভূম, এইখানে হচ্ছে বীরভূম 1 নাম্বার। তারপর রয়েছে কে? তারপর রয়েছে উপর নিচে দেখতে গেলে বর্ধমান, বর্ধমান 2 নাম্বার, 3 নাম্বারে বাঁকুড়া, আর 4 নাম্বার হচ্ছে হাওড়া, হাওড়া হচ্ছে এইখানে। তাহলে প্রথমত কে আছে? প্রথমে যে আছে তার নাম হচ্ছে বীরভূম, বীরভূম হচ্ছে 1 নাম্বার।
বাঁকুড়া হচ্ছে 3 নাম্বার, বর্ধমান হচ্ছে 2 নাম্বার, হাওড়া হচ্ছে 4 নাম্বার। তাহলে উপর নিচে কেমন হবে? এরকম ভাবে যদি সাজায়, প্রথমত হচ্ছে বীরভূম, তার নিচে কে আছে? তার নিচে আছে বর্ধমান, তার নিচে আছে বাঁকুড়া, আর তার নিচে আছে হাওড়া। ঠিক আছে, নেক্সট, দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? ক্রীড়াবিদ, সাঁতার, জিমন্যাস্টিক্স নাকি বক্সিং? দীপা কর্মকার জিমন্যাস্টিকে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, আর দীপা কর্মকার 2016-তে খেলরত্ন পুরস্কার পেয়েছে, এটা একটু মনে রাখবে। 2016-তে কি পেয়েছে? খেলরত্ন অ্যাওয়ার্ড। আর 2015-তে কি পেয়েছে? অর্জুন অ্যাওয়ার্ড। তোমরা জানো খেলার জগতের ভারতের সবচেয়ে দুটো বড় যে পুরস্কার, তার মধ্যে একটা হচ্ছে খেলরত্ন আর একটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, জিমন্যাস্টিকের আরো একজন বিখ্যাত প্লেয়ার হচ্ছে কি নাম? শ্যাম লাল। ঠিক আছে, শ্যাম লাল। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ফাদার অফ ইন্ডিয়ান জিমন্যাস্টিক্স কাকে বলা হয়? ডক্টর সর্বোত্তম বদ্রী দাস। কাকে বলা হয়? ডক্টর সর্বোত্তম বদ্রী দাস। এনাকে বলা হয় ভারতীয় জিমন্যাস্টিকের জনক। ঠিক আছে, এরপর দেখো সুইমিং, সাঁতার। সাঁতার কে কে দেখো, নামগুলো একটু নোট করো। প্রথমত হচ্ছে শ্রীহরি নটরাজ, একটা নাম হচ্ছে শ্রীহরি নটরাজ, একজনকার নাম হচ্ছে সজন প্রকাশ। ঠিক আছে, তারপর হচ্ছে আরতি সাহা, ইনি হচ্ছেন ফার্স্ট ভারতীয় মহিলা যিনি কিনা কি জয় করেছিলেন? ইংলিশ চ্যানেল। ঠিক আছে, আরেকটা সুইমিং এর নাম মনে রাখবে, তার নাম হচ্ছে মুরলীকান্ত পেটকার। কি নাম? মুরলীকান্ত পেটকার। ঠিক আছে, ইনি 1972-এর যে অলিম্পিক হয়েছিল, প্যারা অলিম্পিক, সেখানে গোল্ড, মানে ফার্স্ট প্যারা অলিম্পিক গোল্ড, তাও আবার সুইমিং এ কার হাত ধরে পেয়েছি? মুরলীকান্ত পেটকারের হাত ধরে। তার বায়োগ্রাফিটা নিয়ে একটা সিনেমা দেখবে তৈরি করেছে, কি নাম? কার্তিক আরিয়ান। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের সরবরাহ অর্থ দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে হচ্ছে মানি সাপ্লাই কে কন্ট্রোল করে? অর্থ মন্ত্রণালয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থ কমিশন নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? কে করে? আরবিআই কন্ট্রোল করে। ঠিক আছে, এরপর দেখো মানি সাপ্লাই। মানি সাপ্লাই বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট টাইমে আমাদের দেশের ভিতরে টোটাল কত টাকা ঘুরছে। কত টাকা বলতে কি বোঝায়? ক্যাশ কত টাকা আছে, কয়েন কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, এফডি কত টাকা আছে, এরকম ভাবে টোটাল কত টাকা মার্কেটে ঘুরছে, এটাকে বলা হচ্ছে মানি সাপ্লাই। কন্ট্রোল করে কে? আরবিআই। আচ্ছা, মানি সাপ্লাইকে মেজারমেন্ট করা হয় কোন এককে? সেটা হচ্ছে M4। মনে রাখবে, মানি সাপ্লাই বা অর্থ সরবরাহকে মেজার করার জন্য, মাপার জন্য কয়েকটা একক রয়েছে, যেমন একটা রয়েছে M0, M1, M2, M3 এবং হচ্ছে M4। তো M0টা কি? M0 হচ্ছে তোমার, M0 মানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিজার্ভ মানি। রিজার্ভ মানি কাকে বলা হচ্ছে? রিজার্ভ মানি হচ্ছে তোমার মানুষের কাছে কত টাকা আছে, মানে পকেটে কত টাকা নিয়ে লোক ঘুরছে, প্লাস আরবিআই এর কাছে কত টাকা জমা আছে, এটাকে বলা হচ্ছে রিজার্ভ মানি। মানে পকেটে তোমার কাছে এই মুহূর্তে কত টাকা আছে,
এবং আরবিআই এর কাছে কত টাকা জমা আছে সেটা হচ্ছে M0। M1 বলতে কি বোঝায়? M1 বলতে বোঝায় পকেটে কত টাকা আছে, যেটাকে বলা হচ্ছে জনতার টাকা, প্লাস M1 মানে হচ্ছে জনতার টাকা, প্লাস আরবিআই এর কাছে কত টাকা রয়েছে, প্লাস কার কাছে, ব্যাংকে কত টাকা জমা রয়েছে। ব্যাংকে বলতে কি, কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, এইখানে কত টাকা রয়েছে, এটা হচ্ছে M1। এই যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এটাকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এটা কি বলা হয়? ডিমান্ড ডিপোজিট। ঠিক আছে, এরপর হচ্ছে M2। M2 মানে হচ্ছে M1। M1 যখন লিখছি তার মানে পকেট, আরবিআই আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট সব ঢুকে যাচ্ছে। তাহলে M1 এর সাথে কি, যখন পোস্ট অফিসে কত টাকা জমা রয়েছে, পোস্ট অফিস, দেখবে মানুষ পোস্ট অফিসেও সেভিংস করে, তো পোস্ট অফিসের টাকাটা যখন যোগ করা হয় তখন তাকে বলা হচ্ছে M2। ঠিক আছে, M3 কাকে বলে? M3 মানে হচ্ছে M1 প্লাস ব্যাংকে কত টাকা এফডি রয়েছে। ঠিক আছে, ব্যাংকে কত টাকা এফডি রয়েছে। M1 মানে কি, জনতার টাকা, আরবিআই এর টাকা, ব্যাংকে কত টাকা জমা রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে, প্লাস ব্যাংকে কত টাকা এফডি রয়েছে ফিক্সড ডিপোজিট সেটা। এবং M4 মানে হচ্ছে M3 প্লাস পোস্ট অফিস। ঠিক আছে, M3 এর মধ্যে কি কি আসছে দেখো, M3 এর মধ্যে সব চলে আসছে। M1 মানে হচ্ছে পকেটে কত টাকা রয়েছে, ঠিক আছে, প্লাস M3 মানে কি, M3 মানে হচ্ছে M1 মানে হচ্ছে পকেটে কত টাকা রয়েছে, আরবিআই এর কাছে কত টাকা রয়েছে, ডিমান্ড ডিপোজিট কত টাকা রয়েছে, প্লাস ব্যাংকের এফডি, প্লাস পোস্ট অফিস। এইগুলো যখন সব একসাথে কালেক্ট করা হয় তখন বোঝা যায় যে কত টাকা মার্কেটে রয়েছে। ঠিক আছে, নেক্সট, এলিসা পরীক্ষা নিচের কোন রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়? এলিসা পরীক্ষা এডস। ঠিক আছে, তো দেখো ডাব্লিউপি 2016তে যে জিকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে গলার অবস্থা একটু খারাপ আছে, পরের দিন আরো একটা নতুন ক্লাস নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।